তো প্রথমে দেখো এখানে আমরা একটু রুল গুলা দেখবো যে নিয়মগুলা কিরকম হয়। না হলে রুল না দেখলে অনেকে বলে যে শুধুমাত্র কোশ্চেন সলভ করো। কোশ্চেন সলভ করতে গেলেও কিন্তু রুল লাগে। তো প্রতিবার একটা নতুন নতুন রুল এক্সপোজ করার থেকে একটা রুল পড়ে তার আন্ডারে কিছু কোশ্চেন সলভ করে তারপর একেবারে কোশ্চেন সলভ করতে যাওয়া আমার মনে হয় বেটার। তো দেখো এখানে প্রথম যে রুলটা আছে, কিছু সেন্টেন্সে দেখবা দুইটা সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ এই ধরনের কানেক্টর দিয়ে যুক্ত থাকে দুইটা সাবজেক্ট। যেমন এখানটাতে আই অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, তাহলে সাবজেক্ট কিন্তু দুইজন আই এবং রহিম, যুক্ত আছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। এরকম অ্যাজ ওয়েল অ্যাজ এর জায়গায় অ্যান্ড নট, আই অ্যান্ড নট রহিম আই এম হিয়ার, আই টুগেদার উইথ রহিম, আই অ্যালং উইথ রহিম, এরকম থাকতে পারে। তাহলে এই যে এক্সটেনশন গুলো দেখতেছো এখানে থেকে অ্যাজ ওয়েল অ্যাজটা আসে, তারপর অ্যান্ড নটটা আসে, টুগেদার উইথ আসে, অ্যালং উইথ আসে, এরপরে অ্যাকম্পানিড উইথ আসে, অ্যাকম্পানিড বাই আসে। এই কয়েকটা জিনিস পরীক্ষাতে আসে। যদি দুইটা সাবজেক্ট এগুলা দিয়ে যুক্ত থাকে তবে ভার্ব সিলেকশনের ক্ষেত্রে ভার্বটা কিরকম হবে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি একটু বলে নিই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এগ্রিমেন্ট মানে কি চুক্তি, ভার্ব এগ্রিমেন্ট। এখানে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে, চুক্তি হবে। কিরকম চুক্তি? চুক্তিটা এরকম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বকেও সিঙ্গুলার হতে হবে, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তবে ভার্বকেও প্লুরাল হইতে হবে। এটাই হচ্ছে চুক্তি। তাহলে এখানটাতে এগ্রিমেন্ট কিরকম, যে সাবজেক্ট যেরকম হবে ভার্ব তোমাকেও সেরকম হতে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো দুইটা সাবজেক্ট আছে, তাহলে দুইটা সাবজেক্ট মানে কি মোর দ্যান ওয়ান, তাহলে প্লুরাল। তাহলে এখানে ভার্বটা প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু এই যে কানেক্টর গুলা বা এই ফ্রেজ গুলা দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত হলে আমরা তখন প্রথম যে সাবজেক্টটা আছে সেই অনুযায়ী ভার্বটা করি। কেন? কারণ হচ্ছে আমরা বলতেছি আই অ্যাজ ওয়েল অ্যাজ রহিম এম হেয়ার, তাহলে এখানটাতে বুঝাচ্ছে যে আমি সেখানে ছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ রহিমও ছিল। অর্থাৎ এই সেন্টেন্সটাতে আই এর গুরুত্ব বা আই এর প্রাধান্য বেশি। আই ওয়াজ দেয়ার বা আই এম দেয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ওয়াজ অলওয়েজ দেয়ার বা রহিম ইজ অলসো দেয়ার, এভাবে বলা যায়। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি ছিলাম সাথে রহিমও ছিল, সুতরাং মূল জিনিসটা প্রথম যে সাবজেক্ট সেটা। একই রকম ভাবে জান্নাত অ্যালং উইথ হার ব্রাদার্স ইজ মেরিটোরিয়াস, মেইন সাবজেক্ট জান্নাত, যে জান্নাত মেরিটোরিয়াস। শুধু কি জান্নাত না, তার ভাইয়েরাও মেরিটোরিয়াস। তাহলে এই জায়গাটাও একই রকম প্যাটার্নে তৈরি হয়েছে। ঠিক আছে? মূল সাবজেক্টটা জান্নাত, এই জন্য দেখো হার ব্রাদার্স থাকার পর সত্ত্বেও পরে ইজ হয়েছে জান্নাত অনুযায়ী, ওখানে আই অনুযায়ী এম হয়েছে। ঠিক আছে? এটা কিন্তু খুব কমনলি আসা একটা প্রশ্ন, তোমরা একাডেমিকেও এই জিনিস পাবে। এগুলো একাডেমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো, দুই বা ততোধিক সাবজেক্ট যদি শুধু এন্ড দিয়ে যুক্ত হয় সেক্ষেত্রে আমি কি করব। তুমি যখন দুইটা সাবজেক্টকে অনলি এন্ড দিয়ে যুক্ত করবা তখন এটা ইন্ডিকেট করে যে দুইটা সাবজেক্টেরই প্রাধান্য সমান। যেমন সাইফুল এন্ড শামিম হ্যাভ ডান দেয়ার ওয়ার্কস, তাইলে সাইফুলও কাজটা করেছে, শামিমও কাজটা করেছে, দুইজনের গুরুত্ব সমান। এন্ড মানে এবং, আমি যখন বলতেছি ও এবং ও, তার মানে কি দুইজনের গুরুত্ব সমান। দুইজনকে এন্ড দিয়ে যুক্ত করে আমি বলতেছি যে তাদের মধ্যে একটা সামঞ্জস্য অবশ্যই আছে, নাহলে অর দিয়ে যুক্ত করতে যদি না থাকতো। এই ক্ষেত্রে একজন একজন মিলে দুইজন হয়ে গেল, সাবজেক্ট প্লুরাল হয়ে গেল, ভার্বও এখন প্লুরাল হয়ে যাবে। এই জন্য দেখো সাইফুল এন্ড শামিম হ্যাভ ডান দেয়ার ওয়ার্কস হয়েছে, হ্যাভ হয়েছে। ঠিক আছে? এরপর আসো, এটা খুব ইম্পর্টেন্ট, অন অফ, ইচ অফ, নিদার অফ, ইদার অফ, দা নাম্বার অফ, কোয়ালিটি অফ, এই যে ফ্রেজ গুলো আছে এর মধ্যে পরের গুলো পরে আলোচনা হবে। এইটা একটু দেখো, অন অফ আর ইচ অফ। অন অফ আর ইচ অফ যুক্ত সেন্টেন্সে তুমি যে নাউনটা ব্যবহার করবা সেটা প্লুরাল হবে, বাট ভার্বটা সিঙ্গুলার হবে। জিনিসটা কিরকম? এক্সাম্পল আছে একটা, দেখো। আচ্ছা, এখানে অন অফ না দিয়ে আমরা নিদার অফ না দিয়ে অন অফ বলি। অন অফ মাই ফ্রেন্ডস ইজ সিক, আমার বন্ধুদের মধ্যে একজন অসুস্থ। এখানে কি বললাম যে অন অফ থাকলে প্রথমে যে সাবজেক্ট বলো বা প্রথমের যে নাউনটা বলো সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। কেন? এখানে এরকম সেন্সে বুঝাচ্ছে যে অন অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুগুলোর বা বন্ধুগণের মধ্যে একজন,
তাহলে বন্ধু কয়জন? মোর দ্যান অন অবভিয়াসলি। এজন্য এখানে মাই ফ্রেন্ডস হয়েছে, অনেক বন্ধু, অনেক বন্ধুর মধ্যে একজন। কিন্তু সাবজেক্ট আসলে কে? সাবজেক্ট কিন্তু ওই সকল বন্ধু না, সকল বন্ধুর মধ্যে অনলি অন একজন। এজন্য ওই অন অনুযায়ী ভার্বটা আবার সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে? তাহলে অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এই সমস্ত ক্ষেত্রে আমরা যে সাবজেক্ট বা যে নাউনটা থাকে, এখানে প্রোনাউনও থাকতে পারে, সেটাকে প্লুরালে লিখি, বাট যেহেতু একজনকে বোঝায় এজন্য ভার্বটা সিঙ্গুলার হয়। হ্যাঁ, অনেকজন বন্ধু এজন্য ফ্রেন্ডস, বাট তার মধ্যে কয়জন? একজন, এজন্য ভার্বটা সিঙ্গুলার। ক্লিয়ার? এই জিনিস কিন্তু প্রচুর ভুল করো এবং এটা অনেক হায়ার লেভেলের এক্সামেও আসে, তবু তোমরা ভুল করে থাকো। ওকে, এরপর আসো আমরা পরের রুলে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে এ মেনি আর মেনি এ। এটা তোমাদের একাডেমিকে খুব বেশি আসে না, একটু কঠিন টাইপের রুল। সো তারপরে তোমাদের জানতে হবে যে মেনি এর ক্ষেত্রে কি হয়, এ মেনি এর ক্ষেত্রে কি হয়। মানে দুইটা জিনিস দেখতে রিলেটিভলি সিমিলার লাগে কিন্তু দেখতে, কিন্তু দুইটার ক্ষেত্রে ব্যাপার ভিন্ন। কিরকম দেখো, মেনি এ এবং এ মেনি, আমরা এই ক্ষেত্রে একটার ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়, একটার ক্ষেত্রে প্লুরাল হয়। তুমি জাস্ট মনে রাখবা যে তুমি মেনি যে পর্যন্ত আছে মেনি পর্যন্ত ঢেকে দিবা, এখানে এই মেনি পর্যন্ত ঢেকে দিলা। এখন তোমার হাতে যেটুকু আছে সেই অনুযায়ী ভার্বটা ডিটারমাইন করবা। প্রথমটাই কি আছে? আ গার্ল ইজ প্রেজেন্ট। কি আছে? আ গার্ল ইজ প্রেজেন্ট। তাইলে এখানে আ গার্লের সাথে ভার্ব কি হবে? অবভিয়াসলি ইজ। তাহলে ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, গার্লস, তাইলে এখানে ইজ হবে নাকি আর হবে? অবভিয়াসলি আর হবে। তাহলে শর্টকাটে মনে রাখা যায় আমরা মেনি পর্যন্ত ঢেকে দিব। মেনি পর্যন্ত ঢেকে দিলে আমাদের যে পোর্শনটা থাকবে সেই অনুযায়ী আমরা ভার্বটাকে সিলেক্ট করব। ঠিক আছে? এই একটা শর্টকাট। আর এখানে যদি আরেকটা জিনিস দেখো, তাহলে এটা একটু খেয়াল করতে পারো যে আপু যদি এই সুযোগ না থাকে বা অন্য কোনো নিয়মে চলে, তখন আমরা কি করব? তো তখন এভাবে দেখতে পারো যে এ যদি কাছাকাছি থাকে ভার্বের, তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। আমরা ওই যে ইদার অর নিদার নরে জানি না, সাবজেক্ট যেটা ভার্বের কাছাকাছি থাকে সেই অনুযায়ী আমরা ভার্বটা ডিটারমাইন করি। এখানেও কাইন্ড অফ ওরকম যে এ কাছাকাছি আছে এই জন্য ভার্বটা সিঙ্গুলার, এ দূরে আছে এই জন্য ভার্বটা প্লুরাল। ঠিক আছে, বাট মেনি পর্যন্ত ঢেকে দিলেই মোটামুটি হয়ে যায়। ওকে, গেল। এরপরে হচ্ছে আ নাম্বার অফ আর দা নাম্বার অফ। এখানটাতে দুই ক্ষেত্রে দুই রকম ভার্ব হয়। তুমি যদি আ নাম্বার অফ বলো, আ নাম্বার অফ এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলো তো? কি ব্যবহার করি? প্লুরাল ভার্ব ব্যবহার করি। যদিও লাগতেছে এখানে একটি বা এরকম কিছু বোঝাচ্ছে, কম বোঝাচ্ছে, তারপরে এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়। এখানে প্রকৃতপক্ষে স্টুডেন্টকে বোঝায় বা যে তুমি যাদের যে গোত্রের সদস্যকে বোঝাচ্ছ তাদের বোঝায়। আর দা নাম্বার অফ এটা সংখ্যা বোঝায়। দা নাম্বার অফ কি বোঝায়? সংখ্যা বোঝায়। এই জন্য দা নাম্বার অফ এর ক্ষেত্রে আমরা কি করি? এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। জাস্ট ইজিলি এতটুকু মনে রাখবা, আ নাম্বার অফ উল্টা, এখানে ভাইস ভার্সা রুল। এর সাথে মনে হবে সিঙ্গুলার বাট অ্যাকচুয়ালি প্লুরাল ভার্ব যাবে, আর দা মনে হবে এখানে প্লুরাল ভার্ব যাওয়ার কথা বাট এখানে অ্যাকচুয়ালি সিঙ্গুলার ভার্ব যাবে। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু মনে রাখবা। যেমন দেখো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ অলরেডি সাবমিটেড নাকি হ্যাভ অলরেডি সাবমিটেড, এর সাথে প্লুরাল হবে, হ্যাভ হবে। আর দ্য নাম্বার অফ স্টুডেন্টস পার্টিসিপেটিং ইন দ্য গেম ওয়াজ 15 ও ওয়ার 50, দা এর সাথে বললে সিঙ্গুলার হবে, তো এখানে ওয়াজ হয়েছে। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার। আ নাম্বার অফ, দা নাম্বার অফ, এটা অ্যাডমিশনে প্রচুর পরিমাণে আসে, তোমাদের একাডেমিকের একটা কোশ্চেনও দেখতেছিলাম। আচ্ছা, এরপর আসো হাফ অফ দা, রেস্ট অফ দা, 1/3, 2/3, এরকম যে ফ্রেজগুলো আছে 3/4, 1/5, এই ফ্রেজগুলোর ক্ষেত্রে আমরা ভার্ব কিভাবে ডিটারমাইন করব? এই সমস্ত ক্ষেত্রে ভার্ব ডিটারমাইনেশনের জন্য আমরা ওই যে ওয়ান অফ বা তোমার 1/3, 2/3 দিয়ে যে জিনিসটাকে বোঝাচ্ছে, ধরো অন অফ দা স্টুডেন্টস, তারপরে হচ্ছে অন অফ না, এখানে তো 1/3 অফ দা স্টুডেন্টস, 2/3 অফ দা অ্যাপলস, তারপরে মোস্ট অফ দ্য নিউজ, দ্য রেস্ট অফ দ্য নিউজ, যে জিনিসটাকে বোঝাচ্ছে নিউজ, স্টুডেন্টস, অ্যাপলস, এই ওয়ার্ডগুলো যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, ওই ওয়ার্ডগুলো যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। জাস্ট এতটুকু, এর আগে কি আছে এটা ম্যাটার করে না ভার্ব ডিটারমিনেশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো এরকম এক্সাম্পল এখানে 2/3 অফ দ্য চিলড্রেন আর প্রেজেন্ট নাকি ইন প্রেজেন্ট। দেখো এখানে 2/3 কোনো ম্যাটারই না। 2/3 কিসের পোর্শন? চিলড্রেনের পোর্শন। তাহলে চিলড্রেন সিঙ্গুলার নাকি প্লুরাল? তোমরা কিন্তু জানো চাইল্ড শব্দটা সিঙ্গুলার
এর প্লুরাল হচ্ছে চিলড্রেন। চাইল্ড শব্দটা সিঙ্গুলার, প্লুরাল কি বললাম? চিলড্রেন। সো এখানে চিলড্রেন যেহেতু প্লুরাল, সেই অনুযায়ী ভার্বটা প্লুরাল হয়েছে। আর 2/3 অফ দ্য ওয়াটার হ্যাজ বিন ফ্লোন, এই যে ওয়াটার শব্দটা, ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন। এটা আশা করি কিছু ধারণা তোমাদের আছে। ওয়াটার কি ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। এন্ড উই নো আনকাউন্টেবল নাউন যেগুলো আছে, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়। ওয়াটার, পানি গোনা যায় না। তারপরে তুমি যে খাবার জিনিসপত্রগুলো খাও, লবণ, সল্ট, সুগার, অয়েল, এই যে জিনিসগুলা, তুমি তোমার অলংকার তৈরি হয় যে জিনিসগুলা দিয়ে, গোল্ড, সিলভার, আয়রন, এই যে জিনিসগুলা, এগুলো সব আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। সো ওয়াটারও সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বটা সিঙ্গুলার রেখেছি। 2/3 অফ দ্য ওয়াটার হ্যাজ বিন ব্লোন। ঠিক আছে, তো আশা করি এটাও ক্লিয়ার। এটা ক্লিয়ার হয়েছে? 1/3, 2/3, 1/5, 2/5 এইগুলার ক্ষেত্রে আমরা ভার্ব কিভাবে ডিটারমাইন করব। এখানে আরেকটা কথা তোমাদের বলার আছে, যেটা মাঝে মধ্যে পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে, আমি তোমাকে অপশন লিখিয়ে দুটো তিনটা। অন থার্ড, টু থার্ড, অন থার্ডস, টু থার্ডস, এইগুলোর মধ্যে কোনটা সঠিক, কোনটা সঠিক আমাকে একটু দ্রুত জানাও। তো এখানে দেখো, আমরা মনে রাখবো ওয়ান একটা সিঙ্গুলার ওয়ার্ড, তো এর সাথে পরবর্তীতে যে সংখ্যাটা বলবে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, যাই হোক, এর সিঙ্গুলার, এই জন্য এটা সিঙ্গুলার হবে। এখানে অলওয়েজ অলওয়েজ অন এর সাথে থার্ড, ফোর্থ, ফিফথ হবে, কখনো এস বা ইয়েস যোগ করা যাবে না। এই সেন্সে এটা সঠিক। বাট অন, এখানে থার্ডস লিখেছি, থার্ডস কিন্তু হবে না, থার্ডস হবে না। কেন? কারণ এ সিঙ্গুলার। আর টু প্লুরাল না, এই জন্য কিন্তু এখানে থার্ড হবে না। 2, 3, 4 এদের সাথে থার্ডস, ফোর্থ, ফিফথ, এভাবে এস যুক্ত হয়ে বসবে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট। এটাও বিসিএস এ আসছিল একবার। ওকে, এরপর আসো আমরা পরের পোর্শনে যাই। আচ্ছা, এখানে কিছু সাবজেক্ট আছে বা সাবজেক্ট লাইক পোর্শন আছে, যেগুলো বসলে আমরা ভার্বটাকে প্লুরাল করি। কিরকম? দেখো, বোথ, উভয়, উভয় মানে দুইজন, তাহলে অবশ্যই দুইজন প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। ফিউ, ফিউ মানে কিছু সংখ্যক, কিছু সংখ্যক, এখানটাতে সংখ্যাটা কম, বাট মোর দ্যান ওয়ান, একের বেশি। তো এইখানেও ভার্ব প্লুরাল হবে। ফিউয়ার মানে তুলনামূলক কম, বাট মোর দ্যান ওয়ান, এই ক্ষেত্রেও ভার্ব প্লুরাল হবে। সাম মানে কিছু, প্লুরাল ভার্ব। সেভারাল মানে নির্দিষ্ট কিছু সংখ্যক, প্লুরাল ভার্ব। আদার, আদার্স, দ্য রেস্ট, এই যে আদার, অন্যরা, আদার্স, বুঝতেই পারছো, এই যে জিনিসগুলো আছে সবই কিন্তু প্লুরাল, এবং এই জন্য ভার্বটাও আগের রুল অনুযায়ী, এগ্রিমেন্ট অনুযায়ী প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে দেখো, বোথ অফ মাই পেন্সিলস হ্যাভ অ্যান ইরেজার হবে নাকি হ্যাভ অ্যান ইরেজার হবে? অবভিয়াসলি হ্যাভ অ্যান ইরেজার হবে, বিকজ এখানে বোথ শব্দটা আছে। ঠিক আছে, এরপরে পেয়ার নাউন। পেয়ার নাউন গুলা কি তোমরা জানো? পেয়ার নাউন, জোড় নাউন বা জোড়া নাউন। জোড়া নাউন জিনিসটা কি? জোড়া নাউন জিনিসটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা চশমা আছে, এটা হচ্ছে তোমার চশমা। তোমার একটা প্যান্ট আছে, এটা হচ্ছে তোমার সেই প্যান্ট। তোমার কাছে একটা কাঁচি আছে, এটা সেই কাঁচি। তাহলে এই যে জিনিসগুলো তুমি দেখতেছো, কাঁচি, প্যান্ট, চশমা, এগুলোর একটা পোর্শন ছাড়া আরেকটা চলে না। চশমায় একটা, আমি এতটুকু তোমাকে এক এক পাল্লাওয়ালা চশমা দিলাম, ইউজ করতে পারবা না। প্যান্টের একটা পায়ে আছে আরেকটা নাই, ইউজ করতে পারবা না। একই রকম কাঁচির একটা ফালা আছে আরেকটা নাই, ইউজ করতে পারবা না। তাইলে যেসব নাউন গুলা একটা ছাড়া আরেকটাকে চলতে পারে না, দুইটা পোর্শন, একই রকম দুইটা পোর্শন নিয়ে গঠিত, সেই নাউন গুলোকে আমরা পেয়ার নাউন বলি। এরা সব সময় জোড়ায় জোড়ায় থাকে। যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, এদেরকে সব সময় প্লুরাল ফর্মে লিখতে হয়। গ্লাস, এটা গ্লাস হবে না, গ্লাসেস, ঠিক আছে, এর মধ্যে দুইটা গ্লাস আছে। এটা প্যান্টস, নট প্যান্ট, দুইটা পা আছে। এটা সিজার্স, নট সিজার, কারণ দুইটা ফালা আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানলাম পেয়ার নাউন কি, এবং পেয়ার নাউন গুলো প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়। ওকে, এবং নর্মালি তুমি যখন প্লুরাল ফর্মে ব্যবহার করছো, তখন ও প্লুরাল, তাহলে ভার্ব কিরকম নিবে? প্লুরাল ভার্ব নিবে। নর্মালি তুমি যদি বলো দিস সিজার্স,
আর ব্ল্যান্ড নাকি ইজ ব্ল্যান্ড? এখানে কিন্তু আর ব্ল্যান্ড হবে। বাট এরকম সমস্ত ক্ষেত্রে দিস সিজার্স বা দ্যাট সিজার্স বা নর্মালি গ্লাসেস, উই নিড গ্লাসেস, এরকম টাইপের সেন্টেন্স বা যে কোনো জায়গাতে তুমি যদি দেখো নর্মাল ক্ষেত্রে পেয়ার শব্দটা নাই যেখানে, সেখানে আমরা প্লুরাল ভার্ব দিব। বাট পেয়ার শব্দটা যখন আসবে তখন এই রুলে একটু ঝামেলা হয়ে যাবে। তুমি যখন বলবা আ পেয়ার বা অন পেয়ার বা দিস পেয়ার বা দ্যাট পেয়ার, এখানে কিন্তু সব জায়গাতে এক জোড়া বুঝাচ্ছে। তো তুমি যখন বলবা এক জোড়া চশমা, এক জোড়া ট্রাউজার, এক জোড়া প্যান্টস, এক জোড়া সিজার্স, তখন আবার ওই দুইটা জিনিসকে আমরা একটা ইউনিট হিসেবে কল্পনা করি, দুইটা মিলে একটা ইউনিট হিসেবে কল্পনা করি। তো যেহেতু একটা ইউনিট হিসেবে চিন্তা করছে তখন এখানে ভার্বটা সিঙ্গুলার হয়। তো মনে রাখবা সব জায়গাতে প্লুরাল, শুধুমাত্র যদি এই চারটা পোর্শন আগে থাকে, আগে এই মডিফায়ার হিসেবে আ পেয়ার, অন পেয়ার, দিস পেয়ার, দ্যাট পেয়ার থাকে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। আদারওয়াইজ সমস্ত জায়গাতে প্লুরাল। শুধু সিজার্স, শুধু প্যান্টস থাকলে তো হইলই। যদি এরকম আ পেয়ার না থাকে, টু পেয়ার্স, থ্রি পেয়ার্স থাকে, তখনও ভার্ব প্লুরাল হবে। আশা করি বুঝেছো। ঠিক আছে, বুঝেছো এই রুলটা? ওকে, আমরা এবার পরের রুলে যাব। আচ্ছা, নর্মালি কালেকটিভ নাউন কি জিনিস? যে নাউনগুলোর মধ্যে একাধিক পার্সন বলো বা মেম্বার বলো একসাথে একটা ইউনিট হিসেবে থাকে। একাধিক পার্সন বা একাধিক লোকজন, একাধিক যে কোনো জিনিস একটা ইউনিট হিসেবে যখন থাকবে, তখন ওই যে ইউনিট একসাথে বুঝাচ্ছি আমরা, যেমন একটা কমিটি অনেকজন মেম্বার থাকে, একটা জুরি ওখানেও মত দেওয়ার জন্য অনেকজন কমিটির মতো মেম্বার থাকে, বা ক্যাটেল অনেকগুলো গবাদি পশু থাকে, এই যে শব্দগুলা একটা ইউনিটে অনেকগুলো মেম্বার আছে, তখন ওই নাউন গুলাকে আমরা কি বলে থাকি? কালেকটিভ নাউন বলে থাকি। এবং কালেকটিভ নাউনের ক্ষেত্রে এখানেও আমরা একটু আগে পেয়ার দিয়ে যেমন ইউনিট বুঝাচ্ছিলাম, কালেকটিভ নাউনও একটা ইউনিটকে বুঝায়। যেহেতু ইউনিটকে বোঝানো হয়, সুতরাং এই ক্ষেত্রেও আমাদের যে ভার্বটা আসে, ভার্বটা সিঙ্গুলার হয় নর্মালি। কিন্তু কথা আছে, ধরো এখানে একটা এক্সাম্পল একটু দেখে আমরা পরে যাই। দ্য হার্ড অফ ক্যাটল ইজ ব্রেকিং অ্যাওয়ে। গবাদি পশুর ঝাঁক এখন ভেঙে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, সবাই যে যার ঘরে ফিরতেছে। দ্যাটস ওকে, এখানে কোনো সমস্যা নেই। ক্যাটল অনেকগুলা পশু একসাথে আছে, বাট একটা ইউনিট হিসেবে আছে বলে আমরা এখানে সিঙ্গুলার ধরছি, কোনো সমস্যা নেই। বাট যখন দেখো এখানটাতে হইতে পারে না এমন যে একটা কমিটিতে মিটিং বসছে, একটা কমিটিতে কি বসছে? মিটিং বসছে। মিটিং কি নিয়ে? হ্যাঁ না ভোট নিয়ে। এখন সেই মিটিং এ 5 জন বলতেছে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিব, আর 5 জন বলতেছে যে না আমরা না ভোটের পক্ষে ভোট দিব। তাইলে প্রথমে একটা ব্যাপার ছিল যে সবাই একরকম ভোট দিচ্ছে, সবাই হ্যাঁ ভোট দিচ্ছে, তখন কিন্তু কমিটির 10 জন যদি মেম্বার থাকে, 10 জনকে আমি একটা ইউনিট হিসেবে চিন্তা করতে পারছি, সবার ভোটকে আমি একটা বক্সে বন্দি করতে পারছি। বাট তারা যখন বলছে যে না আমরা এখন না ভোট দিব, তখন তুমি একটা বক্সে কিন্তু বন্দি করতে পারবে না তাদেরকে। তার জন্য তোমার কি করতে হবে? দুইটা আলাদা গ্রুপ করতে হবে, যে এরা হ্যাঁ ভোট দিচ্ছে, এরা না ভোট দিচ্ছে। সো এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি সবাই একই রকম মত দেয়, সেক্ষেত্রে সবাই মিলে একটা ইউনিট হিসেবে কাজ করে, সো ভার্ব সিঙ্গুলার হয়। বাট যদি কখনো তাদের মতের মধ্যে পার্থক্য দেখা যায়, হইতে পারে 2 মত, হইতে পারে 3 মত, মোর দ্যান ওয়ান অপিনিয়ন, তাহলে অপিনিয়ন যদি একের একাধিক হয়, তখন আমরা সেই ক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহার করি, যেহেতু মোর দ্যান ওয়ান ইউনিট হয়ে যাচ্ছে এজন্য। এবং একে বলা হয় মাল্টিটিউড অফ নাউন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। এক্সাম্পল আছে দেখো, দ্য জুরি ওয়াজ ইন দ্য সেম অপিনিয়ন। যখন অপিনিয়ন সেম ছিল তখন ভার্বটা সিঙ্গুলার হচ্ছে, কাজ জুরিরা তখন একটা ইউনিট হিসেবে ছিল। বাট তুমি যখন বলবা দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, তাহলে এখানে ওয়্যার হবে, কারণ এখন আর একটা ইউনিট নাই। বুঝছেন? আশা করি বুঝছেন। ওকে, এরপর আসি আমরা পরের রুলে। এগুলা কিন্তু আপনাদের একাডেমিকের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর এই জিনিসটা আপনারা জানেন যে কোনো একটা সেন্টেন্সে যদি আপনি দুর্ভাগ্যক্রমে অন ব্যবহার করে ফেলেন, তাহলে পরবর্তীতে সব জায়গায় অন ব্যবহার করতে হয়, আর কখনো হি, সি, দে আর অন্য কোনো প্রোনাউন ব্যবহার করতে পারবেন না। তাহলে কি বললাম?
কোনো একটা সেন্টেন্সে যদি একবার অন ব্যবহার করে ফেলেন, পরবর্তীতে যতবার আপনি ওই সেন্টেন্সে প্রোনাউন ব্যবহার করবেন আপনাকে অন ব্যবহার করতে হবে। যেমন অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ ডিউটি, কি হবে না, প্রোনাউন হিসেবে এরপর অলওয়েজ অনই আসবে। অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, এটা খেয়াল করবেন, এটা কারেকশনে আসেন। ওকে, এরপর আসেন, আমরা জানি এক মানে সিঙ্গুলার, এক মানে সিঙ্গুলার, সন্দেহ নাই। দুই মানে প্লুরাল। কিন্তু যদি আমি বলি 1.5 দেড়, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তো আমি মনে রাখবো যে 2 থেকেই প্লুরাল শুরু, এর আগ পর্যন্ত যতই বড় হোক সংখ্যাটা 1.9999999, তাও যদি হয় সেক্ষেত্রেও আমরা কি করব, অবভিয়াসলি মানে চোখ বন্ধ করে আমরা ভার্বটাকে সিঙ্গুলার করব। 2 এর আগ পর্যন্ত সব সময় সেটা সিঙ্গুলার থাকবে। এখানে যদি আমরা একটু এক্সাম্পল দেখি, অন অ্যান্ড হাফ লেমন ওয়ার ইটেন নাকি ওয়াজ ইটেন, কি হবে? অন অ্যান্ড হাফ দেড়টা, কিন্তু 2 এ পৌঁছায় নাই, সো এখানটাতে কারেক্ট ফর্মে ওয়াজ হবে। বাট এখানে নাউনটা কিন্তু আবার প্লুরাল হবে, ঠিক আছে? জাস্ট সম্মানার্থে নাউনটাকে তুমি প্লুরাল রাখলা, বাট অ্যাকচুয়ালি ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, এটা একটু দেখবে। ওকে, কিন্তু আবার তুমি যখন বলবে 2.5 আড়াইটা, তখন কি হবে, তখন কিন্তু প্লুরাল হবে, বিকজ আড়াই তো 2 এর বেশি, সেটাই এখানে নিচে লেখা আছে, ঠিক আছে? ওকে, এই একটা কনসেপ্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এখানে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে যে একই ব্যক্তি বা বস্তুর একাধিক গুণ, যেমন আমরা দুইটা ফ্রেজ বা দুইটা হচ্ছে ইডিয়ম শিখি বা প্রোভার্বস এর কথা বলতে পারো, দুইটা প্রোভার্ব শিখি, একটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আর একটা হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এক জায়গাতে আমরা লিখি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এক জায়গাতে আমরা লিখি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এক জায়গায় কেন আমরা ওয়েট লিখছি, এক জায়গায় কেন উইন্স লিখছি, এটা হচ্ছে কারণ বা এটা হচ্ছে প্রশ্ন। এখন এই জায়গাতে কি হবে আসলে, দেখো, আমরা যখন বলতেছি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তখন এইখানে স্লো অ্যান্ড স্টেডি কাকে বোঝানো হচ্ছে, কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? এটা, এই লাইনটা কোথা থেকে আসছে, সেই খরগোশ কচ্ছপের গল্প থেকে। তো এই স্লো অ্যান্ড স্টেডি, এটা কিন্তু ওই কচ্ছপের দুইটা গুণের কথা বলা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি দিয়ে। তাহলে এই যে দুইটা গুণ, এটা একটা প্রাণীরই গুণ না, একই জনের বৈশিষ্ট্য, এই জন্য এখানে ভার্বটা আমরা সিঙ্গুলার লিখি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। বাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান নাকি ওয়েট ফর নান, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে স্রোত, দুইজনের মধ্যে কোনো মিলই নাই, দুইজন বিস্তর দূরের জিনিস। এইখানটাতে আমরা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান লিখি, হ্যাঁ, এখানে একই জিনিসের বৈশিষ্ট্য না, একই জিনিস না। সো এই একটা কনসেপ্ট মনে রাখবা, যে ওই জিনিসটা একই জিনিসকে ইন্ডিকেট করছে নাকি একাধিক জিনিসকে ইন্ডিকেট করছে, সেটা প্রথম। এরপর হচ্ছে সেকেন্ডলি আমরা যেটা দেখব, সেটা হচ্ছে কিছু ফ্রেজ বা কিছু ভার্ব বা কিছু সাবজেক্ট আসবে এরকম, যে সেই জিনিসটা চাইলে আলাদাও থাকতে পারে, একসাথেও থাকতে পারে। যদি আলাদা থাকে বা আলাদা আছে বুঝাই, ভার্ব প্লুরাল হবে, একসাথে আছে বুঝাইলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ব্রেড এন্ড বাটার দ্যাট আই বট ফ্রম দ্য শপ ওয়ার কোয়াইট ফ্রেশ। তুমি বাজার থেকে যে ব্রেড এন্ড বাটার কিনেছিলে সেটা ফ্রেশ ছিল। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ব্রেড এন্ড বাটার। তাইলে বাজার থেকে তুমি ব্রেড কিনেছো এবং বাটার কিনেছো, একটা জিনিস কিনেছো নাকি দুইটা? বলো, কয়টা কিনেছো? ব্রেড কিনেছো আর বাটার কিনেছো। নিশ্চয়ই দোকানওয়ালাকে বলো নাই যে আমার এই ব্রেডের মধ্যে একটু বাটার লাগাই দেন, আমি বাসায় যেয়ে খাবো। তুমি তো গ্রোসারিতে গিয়ে এই কথা বলতে পারো না, পারো? পারো না। তো দুইটা আলাদা জিনিস কিনেছো, বুঝতেই পারছো এখানে দুইটা আলাদা জিনিস, এই জন্য এখানে ভার্বটা প্লুরাল হয়েছে, ওয়্যার কোয়াইট ফ্রেশ। আর তুমি যখন বলবা যে ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড বা ফেভারিট ব্রেকফাস্ট, তখন তুমি কি করবা? ব্রেড এন্ড বাটার তুমি যখন খাচ্ছ, তখন কি একটু ব্রেড মুখে দাও আবার একটু বাটার চামচে নিয়ে মুখে লাগাও, এরকম না। সুন্দর করে তুমি ব্রেডের উপর বাটারটা স্প্রেড করে নাও, তারপর খাও। তো এই ক্ষেত্রে কিন্তু আবার কনসেপ্টটা ডিফারেন্ট। সুতরাং এই ক্ষেত্রে আমরা যখন চিন্তা করব, তখন যেহেতু একসাথে আছে, তখন আমরা ভার্বটা সিঙ্গুলার করব। একই রকম ভাবে মাই ফাদার বট, ধরো যে ব্রাশ অ্যান্ড টুথপেস্ট ফ্রম মার্কেট, তো যখন বাজার থেকে কিনবো দুইটা আলাদা জিনিস, তখন ভার্বটা তাহলে প্লুরাল হবে, দুইটা আলাদা জিনিস আছে। তুমি যখন ব্রাশ করছো, যে আই ওয়াজ ব্রাশিং মাই টিথ,
উইথ ব্রাশ এন্ড টুথপেস্ট, ওয়াজ ক্লিনিং মাই টিথ উইথ ব্রাশ এন্ড টুথপেস্ট। এই যে ব্রাশ এন্ড টুথপেস্ট, এইখানে কিন্তু তুমি ব্রাশের উপর টুথপেস্ট লাগিয়ে নিয়েছো, এখন দুইটা মিলে একাকার হয়ে একটা জিনিস হয়ে গেছে, এখানে ভার্ব সিঙ্গুলার হবে। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড নাকি আর মাই ফেভারিট ফুড? রাইস অ্যান্ড কারি, তুমি কি করো, ভাতের সাথে তরকারি সুন্দর করে মেখে খাই আমরা, তাই না? দুইটা মিলে একাকার হয়ে একটা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটা কি হবে? অবভিয়াসলি মানে চোখ বন্ধ করে সিঙ্গুলার হবে, চিন্তা করার কোনো অপশন নাই। ওকে, তাইলে এই যে এখানে একটা এক্সাম্পল আছে, ঠিক আছে? ওকে, এরপর আসো আমরা পরে যাই। এখন আমার সাদা মনে একটা কালা প্রশ্ন। প্রশ্নটা কি? নর্মালি আমরা বলেছি যে এক সিঙ্গুলার, দুই প্লুরাল, কোনো কিছু নাই, নাথিং বা নো, এটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? আমার মন বলে কি জানো, আমার মন বলে একটা জিনিস যেখানে সিঙ্গুলার হয়, যেখানে কিছুই নাই, সেটা সিঙ্গুলারের বাপ হবে, মানে আরো বড় সিঙ্গুলার হবে। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে যে নো বা নাথিং সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য টার্ম উইথ হুইচ ইটস বিং ইউজড। লাইক এটার সাথে যে নাউনটা আছে বা যে সাবজেক্ট আছে বা এর সাথে যে ওয়ার্ডটা আছে, যাই থাক, সেই ওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে, আর ওই ওয়ার্ডটা যদি প্লুরাল হয় তাহলে সেটা প্লুরাল হিসেবে কাজ করে। যেমন এখানে দেখো, নো নিউজ ইজ গুড নিউজ, এখানে তুমি যে ব্যবহার করেছো নো নিউজ, নিউজ একটু আগে আমরা কি বলেছিলাম? আনকাউন্টেবল। আনকাউন্টেবল এন্ড অলওয়েজ আনকাউন্টেবলটা সিঙ্গুলার হয়, সুতরাং এইটা সিঙ্গুলার ওয়ার্ড, এই জন্য ওই ভার্বটা সিঙ্গুলার হয়েছে। আবার দেখো, দেয়ার আর নো লেসনস টুডে, লেসনস এটা কিন্তু আবার প্লুরাল, যেহেতু লেসন প্লুরাল এজন্য এখানে আর হয়েছে, বুঝছো? তাহলে নো বা নাথিং এর সাথে আমরা যে ওয়ার্ডের সাথে সে ব্যবহৃত হয়েছে, যাকে মডিফাই করছেন, সে যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সে প্লুরাল হয়ে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে? ওকে, তোমরা কি বলেছো? সিঙ্গুলার বলেছো, আমারও তাই মনে হইতো, বাট পরে দেখলাম এত বড় ধোকা জীবনে খাইলাম, বুঝছো? যাই হোক, এরপর আসো পরে যাই। ওকে, দা প্রিন্সিপাল এন্ড দা সেক্রেটারি, এই রুল তো তোমরা জানো। এই সমস্ত সেন্টেন্সে দা যদি দুইবার ব্যবহৃত হয় তাহলে দুইজন ব্যক্তিকে বোঝানো হয়, আর দা যদি একবার ব্যবহৃত হয় তাহলে যিনি প্রিন্সিপাল তিনিই সেক্রেটারি, এই জন্য একজনকে বোঝানো হয়। তাই কি বললাম? দা দুইবার ব্যবহৃত হইল, দা দুইবার, তাহলে ব্যক্তি আসলে কয়জন? দুইজন, দুইজন প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। আর দা যদি একবার ব্যবহার করা হয় তাহলে কয়জন ব্যক্তি? একজন, একজনেরই দুইটা ডেজিগনেশন, যিনি প্রিন্সিপাল তিনি সেক্রেটারি, ডেজিগনেশন দুইটাই একটা মানুষের, এই জন্য একজনের সাথে সিঙ্গুলার ভার্ব যাবে, অবভিয়াসলি ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, এটাই হচ্ছে রুল। তাইলে এখানে যদি তুমি রুলটা দেখো, তাইলে এখানে লেখা আছে দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি অফ দ্য কলেজ হ্যাভ রিজাইন্ড হবে নাকি হ্যাজ রিজাইন্ড হবে? দা কয়বার আছে? একবার, তাহলে এখানে হ্যাজ রিজাইন্ড হবে। দ্বিতীয় ক্ষেত্রে দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি হ্যাজ রিজাইন্ড নাকি হ্যাভ রিজাইন্ড? অবশ্যই এখানে দুইটা দা আছে, দা দা, তাহলে এখানে হ্যাভ রিজাইন্ড হবে। ঠিক আছে? ওকে, আশা করি ঠিক আছে, বুঝছো? এরপর আসো, কিছু ক্ষেত্রে দেখবা প্রিপোজিশন দিয়ে কিছু ফ্রেজ যুক্ত আছে, যেমন দ্য কালার অফ হিজ আইস, আ বাস্কেট অফ রোটেন এগস, দ্য স্মেল অফ দ্য ফুড, এরকম অফ দিয়ে যুক্ত থাকে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব বলো তো? দ্য কালার অফ হিজ আইস একটু লিখি। এই সমস্ত ক্ষেত্রে দেখো, আমরা এরকম যখন ফ্রেজ ব্যবহার করি তখন এখানে দেখতেছো হিজ আইস, এখানে আবার কালার, দুইটা দুই রকম, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, তাহলে আমরা ভার্বটা ডিটারমাইন করব কি দিয়ে? এখানে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে? তার চোখকে বুঝাচ্ছে না তার চোখের রংকে বুঝাচ্ছে? তার চোখের রংকে বুঝাচ্ছে, তার চোখের রং, তার চোখ না। তাহলে অ্যাকচুয়ালি সাবজেক্টটা এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগের পোর্শন অনুযায়ী হয়। এক্ষেত্রেও আ বাস্কেট অফ রোটেন অরেঞ্জেস, তাইলে এইখানটাতে পচা কমলার ঝুড়িটাকে বোঝাচ্ছে, শুধু কমলাগুলোকে না। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যেখানেই প্রিপোজিশনটা থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অফ থাকে,
ওই অফ এর আগে যে পোর্শনটা থাকে ওইটাই অ্যাকচুয়াল সাবজেক্ট, এবং ওই অনুযায়ী আমাদের ভার্বটা হবে। তাহলে আ বাস্কেটের সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, একটা বাস্কেট বলে। কালার অফ হিজ আইস, এখানে আইস আছে যদিও, তারপরও এখানে কিন্তু আমরা অবশ্যই সিঙ্গুলার ভার্ব দিব। দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু বা ইজ ব্রাউন বা ইজ ব্ল্যাক, যেটা বলবা। ঠিক আছে? আচ্ছা, এরপর এইটা একটু দেখো, রহিম এন্ড নট আই ওয়ান্স দ্যাট বুক। এই সেন্টেন্সটা অনেকে বুঝো না। এই সেন্টেন্সটা কিরকম? রহিম এন্ড নট আই, আমি না, নট আই, আমি না। এখানে সেন্টেন্সটা এরকম, বুঝছো? অনেকে বুঝতেই পারো না, তাইলে এখানে সেন্টেন্সটা পড়ো এভাবে, রহিম এন্ড নট আই, তারপরে অনস দ্যাট বুক। তাহলে এখানটাতে আসলে সাবজেক্টটাকে রহিম, আমি না, আমি সাবজেক্ট না, বলেই দিচ্ছি তো নট আই। তাহলে এই সমস্ত ক্ষেত্রে এন্ড নট দিয়ে যুক্ত থাকলে ভার্বটা হবে প্রথম যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী। তো রহিম অনুযায়ী এখানে দেখো ওয়ান্স হয়েছে। ঠিক আছে? রহিম থার্ড পারসন সিঙ্গুলার, ওই অনুযায়ী এখানে ভার্বটা অনস হচ্ছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝেছেন। এরপরে যাই। অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন, এই দুটো টার্মের সাথে আপনাদের পরিচিতি আছে? অ্যান্টিসিডেন্ট কি আর রিলেটিভ প্রোনাউন কি? কোন একটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য, সেন্টেন্সের দুইটা ক্লজকে যুক্ত করার জন্য আমরা যখন হু, হোয়াট, দ্যাট এগুলো ব্যবহার করি, এগুলাকে রিলেটিভ প্রোনাউন বলে। এগুলো তো প্রোনাউন, হু, হোয়াট, দ্যাট, এবং দুইটা ক্লজকে যেহেতু রিলেট করছে, সংযুক্ত করছে, এই জন্য এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে ওয়ার্ডটা থাকে, ওই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি প্রোনাউন কি, নাউনের পরিবর্তে বসে। যে নাউনের পরিবর্তে বসছে ওই নাউনটা থাকে রিলেটিভ প্রোনাউনের আগে। তো ওই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। তাহলে রিলেটিভ প্রোনাউন কি? হু, হোয়াট, দ্যাট, যেগুলো দুইটা ক্লজকে যুক্ত করে। অ্যান্টিসিডেন্ট কি? তার আগে ব্যবহৃত নাউন, যেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল নাউন, যার পরিবর্তে ওই রিলেটিভ প্রোনাউনটা বসেছে, ওইটা অ্যান্টিসিডেন্ট। এবং অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। কার পূর্বপদ? রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ। যেমন এখানে দেখো, ইট ইজ আই হু ইজ টু ব্লেম বা হু এম টু ব্লেম বা হু আর টু ব্লেম, যাই হোক, এখানটাতে এই যে হুটা দেখছো, ইট ইজ আই একটা ক্লজ, ইজ টু ব্লেম একটা ক্লজ। কাজ, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, এন্ড হু তো এখানে সাবজেক্ট হিসেবে, সেকেন্ডারি সাবজেক্ট হিসেবে কাজ করছে। তো এই ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, এই হুটা রিলেটিভ প্রোনাউন, আর এর আগে যে আই, এই আই কিন্তু অ্যাকচুয়ালি হু বা হুই অ্যাকচুয়ালি আই। তো এই আইটা, এটাই অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের গুরুত্ব কি? রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা ব্যবহৃত হয়, এই ভার্বটা ডিটারমাইন করে এই অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা নির্দিষ্ট হয়। সো এখানে আই আছে, তাহলে এখানে ভার্বটা এম ইজ আর এর কোনটা হবে? এম হবে। এখানে ইজটা কিন্তু ভুল আছে, কারেক্ট ফর্মে দেখো লেখা আছে ইট ইজ আই হু এম টু ব্লেম। ঠিক আছে? আবার যদি ইউ থাকতো, ইট ইজ ইউ হু, কি হবে? ইউ এর সাথে আর হয়, ইউ আর টু ব্লেম। ইট ইজ ইউ হু আর টু ব্লেম। ওকে, এটা আশা করি ক্লিয়ার। এরপরে আসো, আ লট। আ লট ও কাইন্ড অফ নো বা নাথিং এর মতো, গোলালু। ও কাউন্টেবলের সাথেও যায়, আনকাউন্টেবলের সাথে যায়, সিঙ্গুলারের সাথেও যায়, প্লুরালের সাথেও যায়, ও সবকিছুর সাথে যায় গোলালু। গোলালু দিয়ে যেমন মাংস রান্না করা যায়, তরকারি রান্না করা যায়, আলুর হালুয়াও নাকি বানাই, আলু ভাজি করা যায়, আলু বিরিয়ানিতে যায়, আলু সবকিছুতে যায়, আলুর দম হয়, অনেক কিছু বানানো যায় আলু দিয়ে, আলুর মোরব্বা হয়। তো এখন দেখো, এখানটাতে আগের মতোই আলটের সাথে যে নাউনটা আছে ও যদি প্লুরাল হয়, তখন আমরা এখানে প্লুরাল চিন্তা করবো ভার্বটাকে। আর ওর সাথে যদি সিঙ্গুলার কেউ থাকে, ভার্বটা সিঙ্গুলার হবে আগের মতো। যেমন আ লট অফ এনিমালস, এনিমালস প্লুরাল, হ্যাভ ডাইড হয়েছে। বাট আ লট অফ নিউজ ইজ ফেক। কেন? ওই যে নিউজ আনকাউন্টেবল, অ্যান্ড আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, সুতরাং এইখানটাতে আমরা ইজ লিখেছি। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে নাকি আবার বলবো? আচ্ছা, এরপর আসো, পরে যাই। ওকে, এটার ক্ষেত্রে আমরা জানি কিছু অ্যাডজেক্টিভের সাথে আমরা দা যুক্ত করে নাউন করতে পারি, এবং ওই ক্ষেত্রে ওই নাউনটা পুরো গোটা একটা জাতিকে বোঝায়। যেমন আমরা নর্মালি রিচ, পুয়ার, পায়াস, এই যে শব্দগুলা, এই শব্দগুলা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে আমরা দা যুক্ত করে নাউন করতে পারি, যেমন দা রিচ, দা পুয়ার, দা পায়াস। তো এখানে তুমি যখন এই দা রিচ বলছো, তখন কিন্তু একজন ধনী লোককে বুঝাচ্ছে না, পুরো ধনী গোত্রটাকেই বুঝাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে তুমি যখন এরকম টার্মিনোলজি ইউজ করবা, দ্য রিচ, দ্য পুয়ার, দ্য পায়াস,
পুরো জাতিকে বোঝায়। সো জাতি ব্রড একটা অডিয়েন্স, ব্রড একটা পোর্শন। এখানে ভার্বটা সব সময় প্লুরাল হবে। দা প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে কখনো সাবজেক্ট ফর্ম করলে অলওয়েজ আমরা প্লুরাল ভার্ব দিই। তাহলে দেখো এখানে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ইদার অর নিদার নর, এই রুলটা সবাই জানো। ইদার অর নিদার নর এর ক্ষেত্রে ভার্বের কাছাকাছি যে নাউনটা আছে ওইটা অনুযায়ী আমরা ভার্বটা ডিটারমাইন করি। যেমন ইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান হবে নাকি হ্যাজ ডান হবে? ভার্বটা কই? হ্যাভ। এর কাছাকাছি হি আছে নাকি হিজ ফ্রেন্ডস আছে? হিজ ফ্রেন্ডস আছে, এই জন্য এখানে ভার্বটা হ্যাভ হয়েছে। নিদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড নাকি আর কোয়ালিফাইড? তাইলে এইখানটাতে কাছাকাছি সিমি আছে, ওই অনুযায়ী ইজ কোয়ালিফাইড হয়েছে। এই রুলটা তোমরা জানো। ঠিক আছে, এরপর যাই আমরা। এন্ড আমরা দেখেছি অন অফ এর রুল দেখেছি। আচ্ছা, এটা একটু দেখো। আমরা যে বলতেছিলাম অ্যান্টিসিডেন্টের রুল, অনেক সময় অ্যান্টিসিডেন্টে ভেগ একটা টার্ম ইউজ করা হয় যে ইউ আর দা পারসন হু ড্যাশ টু ব্লেম। তো ইট ইজ ইউ বলতেছি না, ইউ আর দা পারসন। সো পারসন, পারসন বলতে স্পেশালি কাউকে ইন্ডিকেট করতে পারছি না আমি। পারসন আমি বলতে কাকে বুঝাচ্ছি? তোমাকে বুঝাচ্ছি। যখন এরকম টার্ম ব্যবহার করা হয়, আই অ্যাম দা পারসন, ইউ আর দ্য ম্যান, তখন এই ভার্বটা কি অনুযায়ী হওয়ার কথা? হু এর আগের অ্যান্টিসিডেন্ট ম্যান বা পারসন অনুযায়ী। বাট এই ম্যান বা পারসন তো অ্যাকচুয়ালি কাউকে মিন করছে না। এরা কারা সেটা খুঁজে বের করো। পারসনটা এখানে আই অ্যাম দ্য পারসন, তাহলে পারসনটা প্রকৃতপক্ষে আমি। তো এখানেও ভার্বটা আই অনুযায়ী হবে। আবার এখানে ইউ আর দ্য ম্যান, তাহলে এখানে এই যে ম্যানটা, এটা প্রকৃতপক্ষে কে? প্রকৃতপক্ষে তুমি। সেই তুমি অনুযায়ী ভার্বটা হবে। সো এখানে যদি এক্সট্রা অ্যান্টিসিডেন্টের জায়গায় ম্যান বা পারসন থাকে, তখন আমরা ভার্বটা ওই ম্যান বা পারসন যাকে বুঝাচ্ছি সেই অনুযায়ী করি। ঠিক আছে? সো আই এম দ্য পারসন হু হ্যাভ ডান দিস, আই অনুযায়ী হ্যাভ। ইউ আর দ্য ম্যান হু আর রেসপন্সিবল ফর দিস, ইউ এর সাথে আর হয়েছে। ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, এরপর পরে যাই। আচ্ছা, এখন তোমরা এই রুলটা জানো, 123-এর রুল আর 231-এর রুল। কোন সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন একসাথে বসে, তাহলে সাধারণ সেন্টেন্স যেখানটাতে কোনো দোষ বোঝাচ্ছে না বা খারাপ কিছু বোঝাচ্ছে না, ভালো কথা বলতেছে, সেখানে আমরা নর্মালি 2-3-1 এর রুল ব্যবহার করি। অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন আসে, তারপরে থার্ড পারসন আসে, তারপরে ফার্স্ট পারসন আসে, 2-3-1 এর রুল। আর যদি কোনো সেন্টেন্সে গিল্ট প্রকাশ করা বোঝায়, দোষ, অন্যায় এগুলো প্রকাশ করা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। লাইক মনে করো তুমি একটা অন্যায় করে ফেলছো, এখন ঘুরাই পেঁচাই তুমি যদি অন্য কথা বলতে যাও, তখন কিন্তু দোষটা আরো বেশি হয়ে যাবে, রাগ করবে সবাই। সো তুমি সোজা সাপটা আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন রাখো। ঠিক আছে? এটাই হচ্ছে এখানকার ফান্ডামেন্টালিজম। এন্ড ইউ নো এখানে কিভাবে ব্যবহৃত হবে, এটা অনেক পড়েছো তোমরা ছোটবেলা থেকে, আমি আর বলতেছি না। আচ্ছা, অল এর রুলও ওরকমই। অল দিয়ে যদি সিঙ্গুলার কারোর সাথে অল বসে, সিঙ্গুলার ভার্ব নেবে। প্লুরাল কারোর সাথে বসলে প্লুরাল ভার্ব নেবে। আর অল যদি একাই বসে, অল ইজ ওয়েল সিঙ্গুলার নেবে। এই সেন্টেন্স সবাই জানো, অল ইজ ওয়েল। আচ্ছা, এরপর এটা একটু দেখো, কোন বইয়ের নাম, বইয়ের নাম একটা বইয়ের নাম, তাইলে অবশ্যই একটা বই সিঙ্গুলার, তখন আমরা সেখানে সিঙ্গুলার ভার্ব দিব, এটাতে কোনো সন্দেহ নাই। বাট এটা রুলটা এই জন্যই আসছে, কিছু বইয়ের নাম দেখতে প্লুরাল প্লুরাল লাগে। কিরকম? যেমন হচ্ছে দ্য গালিভার্স ট্রাভেলস, এখানে ট্রাভেলস কেন? কারণ ওই গালিভারের ওই বইটাতে 4টা ট্রাভেলের কাহিনী আছে। দ্য অ্যারাবিয়ান নাইটস, আরব রজনীর যে আলিফ লাইলা আমরা যেটাকে বলে থাকি, ওইখানে কিন্তু অনেক রাতের গল্প আছে। তো এখানে অ্যারাবিয়ান নাইটস হয়েছে। তাহলে এই সমস্ত যে ব্যবহারগুলো তুমি দেখতেছো, এই ব্যবহারগুলোর ক্ষেত্রে আমরা কি করি? বই, একটা বই যেহেতু, সে নাম যাই হোক না কেন, সবসময় সিঙ্গুলার ভার্ব দিব। সো গালিভার্স ট্রাভেলস ইজ মাই ফেভারিট বুক, এখানে ইজ হয়েছে ট্রাভেলস থাকার সাথে, একটা বইয়ের নাম, একটা বই তো। অ্যারাবিয়ান নাইটস এর ক্ষেত্রে একই রকম, প্রচুর আসছে অ্যারাবিয়ান নাইটস এর ওই কোশ্চেনটা। আচ্ছা, এরপরে এটা আমরা বলে ফেলেছি। আর দ্য অলিম্পিক গেমস আর হেল্ড এভরি 4 years,
অলিম্পিক গেমস এখানে আর কেন হইলো, কারণ তোমরা জানো অলিম্পিক গেম যেটা, এখানে কিন্তু অনেকগুলা গেমের অনেক ইভেন্টের আয়োজন করা হয়, এজন্য এখানে ভার্বটা প্লুরাল হবে। আচ্ছা, ওটা আমরা ওখানে পড়ছিলাম সেদিন, উইশ আর ওগুলোর রুল। আচ্ছা, এরপর দেখো ইচ এভরি। ইচ এভরি এইগুলা দিয়ে যখন তুমি কোনো সেন্টেন্স শুরু করবা, যেমন ইচ বয় বা এভরি বয়, ইজ হবে নাকি আর হবে বলো তো? আর মেরিটোরিয়াস ধরো, তাহলে ইচ বয় বা ইচ গার্ল ইজ মেরিটোরিয়াস না আর মেরিটোরিয়াস? ইচ এভরি এগুলা দিয়ে প্রত্যেককে স্বতন্ত্রভাবে আলাদা করে বোঝাই, এই জন্য এখানে আমরা ভার্বটা সিঙ্গুলার রাখি, ইচ বয় ইজ মেরিটোরিয়াস। ঠিক আছে, তুমি যখন আবার ইচ বয় এন্ড ইচ গার্ল এই দুটাকে একসাথে যুক্ত করবে, তোমার মনে হইতে পারে যে প্রত্যেক ছেলে আবার প্রত্যেক মেয়ে, একজন একজন মিলে দুইজন হয়ে গেল, প্লুরাল হবে না। এখানেও এভাবেই বোঝাচ্ছে যে প্রত্যেকটা ছেলে স্বতন্ত্র সত্তা, প্রত্যেকটা মেয়ে স্বতন্ত্র সত্তা। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইচ বা এভরি যদি কোনো সাবজেক্টের মধ্যে থাকে, সে যতগুলা সে এন্ড দিয়ে যুক্ত হোক বা যাই হোক না কেন, আমরা অলওয়েজ ভার্বটাকে সিঙ্গুলার রাখবো, এই জন্য কিন্তু এখানে হ্যাজ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো পরে যাই। আ লট অফ বলেছি, ওটাও বলেছি, অন অফ বলেছি। ওকে, এরপর আর দুইটা রুল আছে, এই দুইটা একটু দেখো। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটা নিয়ে ঝামেলা ঘটে। 2 and 2 মেক্স 4 নাকি মেক 4, প্রচুর ঝামেলা লাগাও তোমরা। তো দেখো এখানে দুইটাই আসলে কারেক্ট, এই জন্যই ঝামেলাটা লাগে। 2 and 2 মেক্স 4 ও হয়, 2 and 2 মেক 4 ও হয়। কিন্তু যদি কোনো প্রশ্নে দেখো দুইটা অপশন একসাথে আছে, প্রায় থাকবে দুইটা অপশন একসাথে, তখন কি করবো? তো স্ট্যান্ডার্ড ইংলিশ বলে, এই যে কথাটা তুমি বলতেছো 2 and 2 মেক্স 4, এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটা একটা প্রসেস, একটা প্রসিডিউর। সো এইখানটাতে যেটা একটা প্রসেস, একটা প্রসেসকে আমরা বুঝাইতে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করার কথা, তো এখানে অ্যাকচুয়ালি সিঙ্গুলার ভার্বই ব্যবহৃত হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন 2 and 2 মেক্স 4 বা 4 and 4 মেক্স 8, যাই বলো না কেন, এই সমস্ত ক্ষেত্রে যেটা এটা একটা ক্যালকুলেশন, ফার্স্ট প্রায়োরিটি হবে আমরা সিঙ্গুলার ভার্ব দিব একটা প্রসিডিউর বলে। আর যদি সেই সুযোগ না থাকে তখন আমরা প্লুরাল ভার্ব দিব। ঠিক আছে, এটুক মাথায় রাখবা। এরপর আসো, বিভিন্ন দেশ, ধরো বাংলাদেশ কাপ জিতেছে, ব্রাজিল কাপ জিতেছে, আর্জেন্টিনা কাপ জিতেছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, এই সমস্ত ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার করব নাকি প্লুরাল করব? তো তোমার মনে হতে পারে বাংলাদেশ একটা দেশ, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। বাট বাংলাদেশ কাপ জিতেছে মানে এই না কিন্তু যে বাংলাদেশ একটা দেশ জিতছে, তার মানে হয় একটা টিম জিতছে বা পুরো জাতিই জিতছে, বুঝছো? তো এখানে বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা বলতে ইদার ওই টিমটাকে তুমি ইন্ডিকেট করতে পারো বা পুরো জাতিকে ইন্ডিকেট করতে পারো, আসলে তো একটা জাতির জেতা, একটা দেশ জেতা মানে। তো এইখানটাতে এই জায়গাটা তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা এই সমস্ত ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি, যেমন ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, হ্যাভ হবে কিন্তু। ওকে, তাইলে রুল মোটামুটি এই পর্যন্তই ছিল আমাদের। এখন আসো আমরা একটু প্র্যাকটিস করি। 10:53 বাজে, আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি, তোমরা দ্রুত আনসার করবা। সহজ, একেবারে সহজ প্রশ্ন, এবং এই যে জাহাঙ্গীরনগরে আসছে, এনইউতে আসছে, অনেক জায়গাতে আসবে এসব প্রশ্ন দেখবা। দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে, দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশন, বড় রুমটা এয়ার কন্ডিশন করা। তাহলে কিন্তু ইজ হবে, আর হবে, শুড হবে নাকি ডু হবে? তো এখানটাতে তুমি যদি দেখো এখানে একটা বড় রুমের কথা বলা হচ্ছে, একটা রুম, তাহলে সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, এটা শিওর। ডু কি হবে, দ্য বিগ রুম ডু এয়ার কন্ডিশন, কখনোই না। শুড কি হবে, দ্য বিগ রুম শুড এয়ার কন্ডিশন, শুড হইতে পারতো যদি এটা প্যাসিভ ফর্মে ব্যবহৃত হইলো, কারণ রুম নিজেকে নিজে এয়ার কন্ডিশন করতে পারে না, শুড বি হইলে হইতো, শুড বি এয়ার কন্ডিশন, এটাও হচ্ছে না। তাই বাকি থাকে ইজ, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার, ওটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশন। ঠিক আছে, ওকে। এরপর পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন এই যে দেখো, সেই গালিভার্স ট্রাভেলস। তো গালিভার্স ট্রাভেলস, অ্যারাবিয়ান নাইটস একটা বই না, একটাই বই, সুতরাং আমরা ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার করব। এখানে হ্যাজ হবে, আর হবে, ইজ হবে নাকি ওয়্যার হবে? এখানেও দেখো, তুমি যদি চিন্তা করো যে অ্যারাবিয়ান নাইটস হ্যাজ মাই ফেভারিট বুক বা গালিভার্স ট্রাভেল হ্যাজ ওয়ান্ডারফুল টু রিড, হ্যাজ হয় নাকি এখানে? অ্যামজারের কিছু একটা হবে না, তাইলে এখানে হ্যাজ হচ্ছে না,
আর কি হবে না, সিঙ্গেল বলে আর হবে না, ওয়ার হবে না, এটা প্লুরাল। তাহলে এখানে সিঙ্গেল জিনিস সিঙ্গুলার ভার্ব হবে ইজ হবে। ঠিক আছে, অলরেডি আমরা দেখে ফেলেছি। এবং এই প্রশ্নটা দেখো এখানে কত জায়গায় আসছে, আরো আসছে, এখানেও আসছে, দেখছো, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এই যে এটা একটু দেখো, ড্যাশ পেয়ার অফ শক্স ড্যাশ টু স্মল ফর মি, যে এই এখন বোঝাচ্ছে যে এই মোজা জোড়া আমার জন্য খুবই ছোট হয়ে যায়। তাইলে এখানে এক জোড়া মোজার কথা বলতেছে, নিশ্চয়ই অনেক জোড়া মোজা একসাথে ট্রায়াল দিয়ে বলতেছে না, এগুলো সব ছোট হয়ে যাচ্ছে, এক জোড়া মোজার কথাই বলা হচ্ছে। তাহলে এটা কিভাবে ব্যবহার করা যায়? দিস পেয়ার অফ শক্স ইজ টু স্মল ফর মি, এটা কিন্তু হয়, ওই যে বলছিলাম যে তুমি যদি দিস পেয়ার, দ্যাট পেয়ার, ওয়ান পেয়ার, আ পেয়ার এই চারটা ব্যবহার করো, সেই ক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার করব। তাহলে এটা হইতে পারে। এরপরে দিস পেয়ার অফ শক্স, যদি এখানে দিস হইতো, এখানে আবার পেয়ারস হইতো, সো এটা হবে না। দিস হইলে পেয়ারস হইতো, সো এটা হচ্ছে না। দিস হইলে ওই যা বললাম পেয়ারস হইতো, হবে না। দিস হইলে এখানে আর লিখেছে না, দিস দ্যাট অন এ, ওই ক্ষেত্রে আমরা আর না ইজ দিব। তো এখানে উত্তর কোনটা? এ। দিস পেয়ার অফ শক্স ইজ টু স্মল ফর মি। ঠিক আছে, অলরেডি আমরা কিন্তু ওটা পড়েও ফেলেছি। এরপর আসো পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এটা তো গতদিন আমরা দেখছিলাম আই উইশ এর ক্ষেত্রে বা অ্যাজ ইফ অ্যাজ এর ক্ষেত্রে কিরকম হয়, প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট হয়, প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। এবং এই ক্ষেত্রে কখনো ওয়াজ ব্যবহার করা হয় না, কাল্পনিক জগতে সবসময় আমরা ওয়্যার ব্যবহার করে থাকি। সেখানে কি হবে, আই উইশ আই ড্যাশ আ লয়ার, চোখ বন্ধ করে আই ওয়্যার এ লয়ার, মানে এটার কোনো সন্দেহ নেই। প্রথম অংশ কি আছে, আই উইশ প্রেজেন্ট, সো পরের অংশ পাস্ট ওয়াজ বা ওয়্যার হবে, ওয়্যার হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো এই কিছু নাউন আছে দেখতে লাগে প্লুরাল, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, সিভিক্স, কমিক্স, এগুলা দেখতে লাগে প্লুরাল, শেষে এস আছে বলে। কিন্তু আমরা নর্মালি কি করি, কোন একটা নাউনকে প্লুরাল করার জন্য এস বাই এস যোগ করি। এদের সাথে জন্ম থেকে এস বাই এস আছে, এমন না প্লুরাল করার জন্য আমরা এখানে এস বাই এস যোগ করছি। ফিজিক্স বলে কিছু আছে না, ফিজিক্স আছে, সো জন্ম থেকে ওর সাথে এস বাই এস আছে, অরিজিনালি শব্দটার সাথে এস বাই এস আছে, প্লুরাল করার জন্য না। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমরা যে ব্যবহারটা করে থাকি সেটা হচ্ছে যে ও যেহেতু জন্ম থেকে এস নিয়ে আসছে, বাট ও সিঙ্গুলার, একটা সাবজেক্ট, ভার্বটা সিঙ্গুলার হবে। সো ফিজিক্স আর উইল বি ইজ, কোনটা হবে? আর হবে না। ফিজিক্স উইল বি এ ডিফিকাল্ট সাবজেক্ট, ফিউচারে ডিফিকাল্ট হবে এমনও না, সো উইল বি হবে না। ফিজিক্স বি আ ডিফিকাল্ট সাবজেক্ট না, ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। ঠিক আছে, পরেরটাও অনেকগুলো সাবজেক্টের কথা বলছে, সবই কিন্তু একই প্যাটার্ন, ফিজিক্স, ফরেস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স। ফরেস্ট্রি নিয়ে সমস্যা নাই, কিন্তু অন্যগুলোতে এস আছে যে এই জন্য তোমরা ঝামেলা লাগাও। আচ্ছা, এই যে বলছিলাম দা প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে যদি কখনো কোনো সাবজেক্ট তৈরি করে অলওয়েজ প্লুরাল হয়। দ্য ভার্চুয়াস, ধার্মিক লোকেরা, ড্যাশ অলওয়েজ হ্যাপি, কি হবে? আর অলওয়েজ হ্যাপি, বিকজ এখানে পুরো ওই যে ধার্মিক লোকরা তাদেরকে বুঝাচ্ছে। ঠিক আছে, ওকে, এরপর আসো এই যে দেখো করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, তো আমরা কি বলছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে টুগেদার উইথ, অ্যালং উইথ, মেইনলি অ্যাজ ওয়েল অ্যাজ আসে, তার সাথে টুগেদার উইথ আসে, অ্যালং উইথ আসে, নট অনলি বাট অলসো আসে, এই কয়টা আসে। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রথম যে সাবজেক্ট সেই অনুযায়ী ভার্বটা হবে, করিম অনুযায়ী এখানে ভার্ব হবে। সো করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ প্রেজ ডিজার্ভ, ডিজার্ভস, হ্যাজ ডিজার্ভ, ডিজার্ভিং, ডিজার্ভস হবে, ডিজার্ভ হবে না বিকজ প্লুরাল হয়ে যাচ্ছে ভার্বটা। হ্যাজ ডিজার্ভ না, এখানে প্রেজেন্ট পারফেক্ট হওয়ার মতো কোনো ইন্ডিকেশন নাই, যখন কোনো ইন্ডিকেশন না থাকবে নর্মালি আমরা প্রেজেন্ট করি, সুতরাং এটা হচ্ছে না। ডিজার্ভিং হবেই না, কারণ এখানে অ্যামিজার ওয়াজ এর কিছু নাই, সেখানে উত্তর ডিজার্ভ হবে। ঠিক আছে, ওকে, এরপর 10 নম্বর কোশ্চেন দেখো, হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস ড্যাশ দ্যাট হি রিমেইনস ইন দিস স্কুল। এখানে একই রকম অ্যালং উইথ আছে, তাইলে অ্যাকচুয়াল সাবজেক্টকে হার ব্রাদার অনুযায়ী এখানে ভার্বটা হবে। হার ব্রাদার, তার ভাই, একজন মানুষ, একজন ব্যক্তি। তাহলে আর ইনসিস্টিং, হ্যাভ ইনসিস্টেড, ওয়্যার ইনসিস্টিং, কি হবে? সবই প্লুরাল এগুলো, শুধুমাত্র ইনসিস্ট বাকি থাকে, ইনসিস্ট হবে। হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস ইনসিস্ট দ্যাট শি রিমেইন ইন দিস স্কুল। ঠিক আছে, ঠিকই তো থাকার কথা, ভুল থাকার কথা। তো এটাই ছিল 10 নম্বর পর্যন্ত আমরা পড়ে ফেললাম। ক্লিয়ার হয়েছে কিনা এখন জানো। এখানে আরো কিছু প্রশ্ন আসে, তোমরা দেখে ফেলবা এবং আজকের ক্লাসটা শেষ করেই যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে বসে পড়বা, বসে পড়ে
20 থেকে 50টা, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে কয়টা কোশ্চেন সলভ করবা। 20 থেকে 50টা কোশ্চেন সলভ করবা। সলভ করে আমাকে টেলিগ্রামে মেনশন দিয়ে জানাবা যে আপু এই কয়টা সঠিক হয়েছে, এই কয়টা কোশ্চেন সলভ করেছিলাম, এই কয়টা সঠিক হয়েছে, আমাকে একটু জানাবো।